إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আল্লাহ তাআলা বলেন, জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হইবে। যাহাকে অগ্নি হইতে দূরে রাখা হইবে এবং জান্নাতে দাখিল করা হইবে সেই সফল কাম এবং পার্থিব জীবন স্মরণময় ভোগ ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আয়াতের প্রতি আমল করার তৌফিক দান করুক। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সকল সদস্যগণ বেঁচে আছেন, সকলকে আপনি নেক হায়াত দান করুন, সুস্বাস্থ্য দান করুন, বালা মুসিবত থেকে রক্ষা করুন ইয়া রব্বাল আলামিন। রাওয়াকে আরও উন্নতি এবং অগ্রগতিতে পৌঁছবার তৌফিক দান করুন। আমাদের সকলকে মৃত্যুর সময় কালিমা নসিব করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইস চেয়ারম্যান এয়ার ফোর্স এয়ার কমোডর আনিসুর রহমান, ওএসপি AWC PSC। এয়ার কমোডর আনিসুর রহমান। মাননীয় চেয়ারম্যান রাওয়া, মেজর জেনারেল আলাউদ্দিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বীর প্রতীক, আমন্ত্রিত সুধী, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রাওয়ার ভাইস চেয়ারম্যান এয়ার আনিসুর রহমান আপনাদের সবাইকে আজকের এই দোহা মাহফিলে এবং স্মরণ সভায় স্বাগত জানাচ্ছি। আজ আমরা এখানে সমবেত হয়েছি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আব্দুল গনির 65তম মৃত্যুবার্ষিকী স্মরণে রাওয়া আয়োজিত দোহা মাহফিল এবং আলোচনা সভায়। এই ক্ষণজন্মা পুরুষের সম্পর্কে আজকে আলোচকবৃন্দ অনেক কিছুই বলবেন এবং তাদের মতামত দেবেন। আমি তার সম্পর্কে বিস্তারিত বলবার দৃশ্যতা পোষণ করছি না, কিন্তু তার সম্পর্কে বিশেষ কয়েকটি কথা বলবার লোভও সংবরণ করতে পারছি না। 1915 সালের 1 ডিসেম্বর এক অতি সাধারণ বাঙালি পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও জীবনে উৎকর্ষ সাধনের অনুপ্রেরণা এবং আকাঙ্ক্ষা মেজর গনিকে প্রথম বাঙালি হিসাবে ইন্ডিয়ান ফায়ার সার্ভিসে অফিসার পদে এবং পরবর্তীতে ভারতীয় পায়োনিয়ার কোরে কমিশন লাভে অনুপ্রাণিত করে। তার অসাধারণ সাংগঠনিক পারদর্শিতার ফলস্বরূপ
মাত্র 18 বছর বয়সে তিনি সবুজ কর্তা নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলেন। এই ধারাবাহিকতা ও চারিত্রিক বলিষ্ঠতাই তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশগ্রহণকারী দুইটি মুসলিম পায়োনিয়ার ইউনিটের 1265 এবং 1407 কোম্পানিকে পুনর্গঠিত করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে রূপদানে অনুপ্রাণিত করে। আমরা আলোচনাকালে এই ক্ষণজন্ম পুরুষের জীবনের অতি সাধারণ দিকগুলি বেশিরভাগ আলোচনা করি, কিন্তু তার অপূর্ব কমান্ড ক্যাপাবিলিটি, অর্গানাইজিং অ্যাবিলিটি এবং স্টিডফাস্ট নিয়ে বিশদ আলোচনা কদাচিৎ করা হয়। পরবর্তীতে এইসব নির্ভীক অকুতভয় সেনানীর জীবনী আরও গভীর আলোচনার দাবি রাখবে এই আশা করছি। 1957 সালের আজকের এই দিনে মাত্র 42 বছর বয়সে মৃত্যুবরণকারী অসাধারণ সাংগঠনিক ক্ষমতার অধিকারী এই প্রবাদ পুরুষের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার আত্মীয় পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। এখন আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি স্মৃতিচারণের জন্য কর্নেল মোহাম্মদ আব্দুল হক পিএসসি স্যারকে মঞ্চে যাবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সবার শুরুতেই আমি আজকের এই অনুষ্ঠানের আয়োজক আমার শ্রদ্ধেয় জেনারেল আব্দুল ওয়াদুদকে এবং রাওয়াকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এমন এক মহৎ ব্যক্তির জন্য আজকে তিনি অনুষ্ঠান আয়োজন করেছেন। তিনি কিন্তু আমি হেডলাইনের সাথে একমত নই। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর মোহাম্মদ আব্দুল গনি, এটা সঠিক নয়। সবাই হতবাক হয়ে গেছেন। উনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা বললে ওনাকে ক্ষুদ্র আঙ্গিকে দেখা হবে। উনি বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা। কিভাবে? আমি ওনার জীবনীতে যাব না। জীবনী আপনারা পত্রিকায় পড়ে জানতে পারবেন। আজকে প্রায় 6টা পত্রিকায় আমার লেখা আসছে, আপনারা পাবেন, জীবনী পড়ে নেবেন ওখান থেকে। ইনশাল্লাহ এবছরের আগামী ফেব্রুয়ারিতে বইমেলায় ওনার উপরে আমি একটা বই প্রকাশ করার জন্য ইনশাল্লাহ ইচ্ছা প্রকাশ করেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। কেন বললাম? আমি একটা তুলনা করব, আপনারা মনে কিছু নেবেন না, এটা মানে তুলনা না, একটা উদাহরণ দেব। সেটা কীরকম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা জানেন আব্রাহামিক রিলিজিয়ান বলা হয়। সেখানে আছে কি? জায়নিজম অর্থাৎ ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম। এই 3টা ধর্মের সূত্রপাতই হয় কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে। এই 3টা ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ান। আপনারা ক্ষমা করবেন আমাকে, আমি কিন্তু এটার সাথে ওইটা তুলনা করার জন্য বলছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। 3টা রিলিজিয়ানের ধারা এক জায়গা থেকে এসছে। আজকে সেনা, নৌ, বিমান বাহিনী, এই 3টা বাহিনীর সৃষ্টি হয়েছে সেই 15ই ফেব্রুয়ারি 1948 সালে। এই এখন যে আপনার আমাদের জলশিরি অফিস আছে, দারোগাবাড়ি নাম ছিল এই জায়গাটায়, জিয়া কলোনির পাশে। এই দারোগাবাড়িতে দুঃখজনক আমরা সব স্মৃতিগুলো হারিয়ে ফেলছি আস্তে আস্তে। এখানে জন্ম হয়েছিল ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, এবং ওই একটা অনুষ্ঠান পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে 14ই আগস্টে ওই অনুষ্ঠানটাই ছিল পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় ঝাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান। ওখানে পাকিস্তানের মন্ত্রী পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। ওখানে উপস্থিত ছিলেন তৎকালীন এরিয়া কমান্ডার এবং ইস্টার্ন কমান্ডার বলা হয়
ব্রিগেডিয়ার জেনারেল আইয়ুব খান, পরবর্তীতে উনি জানেন আপনারা ফিল্ড মার্শাল হয়েছেন এবং দীর্ঘ প্রায় 10 বছর পাকিস্তান শাসন করেছেন। তার অনেক অবদান আছে, ওনার অনেক অবদান আছে। এটা মেজর গনি, আপনারা হয়তো বলতে পারেন সেই 1915 সালে জন্মগ্রহণ করে আর্মিতে ঢুকলেন, আর্মিতে মাত্র 12 বছর চাকরি করেছেন, এত কিছু কিভাবে করলেন? দেখুন, কিছু কিছু স্পিরিটেড মানুষ থাকে, স্পিরিটেড মানুষ। আমি একটা কথা বলি, সেটা হলো যে মেজর গনি কিন্তু শুধু একজন মেজর ছিলেন না, উনি ছিলেন একজন দার্শনিক। আপনাদের বুঝতে হবে, একটা দার্শনিক। উনি ছিলেন সামরিক অফিসার নন, উনি ছিলেন সামরিক নেতা। গালফ অফ ডিফারেন্স। সামরিক অফিসার অনেকেই হতে পারবে, হাজার হাজার হবে, লক্ষ লক্ষ হবে, কিন্তু সামরিক নেতা হয় গুটি কয়েক। আমি বলতে দ্বিধা নাই, আমার সামনে এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় জেনারেল ইমামুজ্জামান স্যার, আপনারা সবাই চেনেন, বাংলাদেশের সবাই চেনে। উনি কিন্তু সামরিক অফিসার নন, উনি মিলিটারি লিডার। কেন? উনি একটা ইনস্টিটিউশন। ঠিক একজন সেকেন্ড লেফটেন্যান্ট কিভাবে তার জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, সেটা এই মিলিটারি সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা ছাড়া বোঝার কোনো ক্ষমতা নাই। আপনারা বাইরে যারা আছেন হয়তো সাধারণ একটা বিষয় মনে করবেন, জিনিসটা তা নয়। ঠিক একইভাবে সেই সময়ের মেজর গনি কিংবা ক্যাপ্টেন গনি যে উদ্যোগ নিয়েছিলেন পায়োনিয়ার প্লেটুন কমান্ডার হিসেবে, কিংবা তারও আগে ওনার ভিতরে রব্বুল আলামিন যে স্পিরিট দিয়েছিলেন, সেই স্পিরিট সবার কাছে দেয় না আল্লাহ। যুগে 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 ফোন কানেক্টিং একটু অফ করবেন ফোন। যুগে যুগে মানুষকে আল্লাহ প্রত্যেকটা জিনিস সৃষ্টি করার আগে লিডার তৈরি করার পরিকল্পনা করে নেন। এই যে পাক ভারত উপমহাদেশ বিভক্ত হলো, পাক ভারতের অংশে কে লিডার হবে, পাকিস্তানের অংশে কি লিডার হবে, ওই ধরনের লিডাররা না থাকলে কিন্তু এই ভারত বিভক্ত হতো না। এটা আগে থেকেই তৈরি করা আল্লাহর পরিকল্পনার অংশ। একইভাবে 47 সালের পরে আবার 71 সালে দেশ স্বাধীন হবে, এইটার পরিকল্পনাও আল্লাহ অনেক আগেই করে রেখেছেন যে এই দেশটা যদি স্বাধীন হতে হয় তাহলে একটা মিলিটারি ফোর্স লাগবে। মিলিটারি ফোর্স ছাড়া একটা দেশ কখনো স্বাধীন হয় না এমনি এমনি, কখনো না। ইতিহাসে খুব কম সংখ্যক উদাহরণ আছে। সেই পাকিস্তানি শক্তিশালী বাহিনীকে পরাজিত করে একটা দেশ স্বাধীন হবে জানতেন ব্যাপার ছিল না। কথাগুলো বলার উদ্দেশ্য আছে। আমি একটু 2-1 মিনিট বেশি সময় নিব, যদি মডারেটর বেশি মনে কিছু না, 1 মিনিট শেষ করে দিচ্ছি। আমি এই জিনিসটা মনে রাখতে হবে যে সেই সময়ে এই দূরদর্শিতা যদি না থাকতো ক্যাপ্টেন গনি পরবর্তীতে মেজর গনির, তাহলে এই বাংলাদেশের সৃষ্টি হতো না। কিভাবে সৃষ্টি হতো না বলতে পারেন? যদি মিলিটারি না থাকতো, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকতো, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে পাকিস্তানের এইখানে ঘাঁটি বেড়ে বসতো, তাদের 1 লক্ষ 2 লক্ষ 1.5 লক্ষ সৈন্য থাকতো, ইন্ডিয়া জীবনেও এর বিরুদ্ধে যুদ্ধ করতে যেত না, কখনো না। এই রিস্ক তারা নিত না। সফেন দ্য টার্গেট। আমরা এই বীর মুক্তিযোদ্ধা জেনারেল ইমামুজ্জামানের মতো অসংখ্য অফিসার, সৈনিক, 5টা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিট যুদ্ধ করে, তাদের নেতৃত্ব যুদ্ধ হয়েছে, দেশের আপামর জনসাধারণ যুদ্ধ করেছে। এখানে আরেকটা কথা না বললেই নাই, পলিটিক্যাল লিডারশিপ। আপনারা আবার ইগনোর মনে করবেন যে আমি কথাটা বলিনি, আমি আমার সব টকশোতে কথাটা বলি। বঙ্গবন্ধুর যে ক্যারিসমেটিক লিডারশিপ ছিল, এই ক্যারিসমেটিক লিডারশিপকে দিয়ে উনি তো পলিটিক্যাল মুভমেন্টটা একেবারে স্বাধীনতার ধার প্রান্তে নিয়ে গেছেন, কিন্তু সেটাকে কার্যকরী করার জন্য যে মিলিটারি মেকানিজম, সেই মিলিটারি মেকানিজমটার সূত্রপাত করেছিলেন মেজর গনি। মিস্টার জ্যাকব, জেনারেল জ্যাকব, ইন্ডিয়ান যে স্টাফ অফিসার ছিলেন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, উনি জেনারেল মঈনুল আহমেদ যখন 9/11-এর পরে ঢাকা আসছিলেন, ওনাকে দাওয়াত দিয়ে আনা হয়েছিল।
উনি ওনার একটা অ্যাড্রেসে কথাটা বলেছেন, আমার একদম মুখস্থ এটা, হ্যাড দেয়ার নট বিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ উড নেভার বি ইন্ডিপেন্ডেন্ট। যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকতো বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না, হয়তো ভারতের করদরাজ্য হয়ে যেত, সোজা হিসাব। আমি শেষ করছি এই মুহূর্তে, যেহেতু আরও অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন, আমি তার জীবনীতে যাব না, আমি এই জন্য ওই কিছুই বলছি, আমি কয়েকটা পয়েন্ট বলছি। সেটা হলো, যার যোগ্যতা যেখানে, যাকে যেখানে প্লেস করার দরকার ওইখানে প্লেস করতে হবে। মেজর মোহাম্মদ আব্দুল গনি এবং জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী, দুইজনই গনি। এই দুইজন কিন্তু কোনো ইনস্টিটিউশনের হেড না, কোনো প্রতিষ্ঠানের প্রধান না, ওনার হলেন জাতীয় সম্পদ। স্যাররা বলতেছিলেন যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার কিংবা আর্মি হেডকোয়ার্টার আয়োজন করবে, নো, এটা করবে তাদের আঙ্গিকে, এটা খুব ক্ষুদ্র আঙ্গিক। মিলিটারির আঙ্গিকগুলো ক্ষুদ্র, এখানে কোনো সাংবাদিক আসে না, এখানে বাহিরের লোক কিছু জানে না। বাংলাদেশের জনগণকে জানাতে হবে, প্রজন্ম থেকে প্রজন্মতন জানাতে হবে যে এই দেশের স্বাধীনতার পিছনে কাদের অবদান সবচেয়ে বেশি। বঙ্গবন্ধুর সাথে তুলনা করেন না, সেটা আলাদা জিনিস, বাট মিলিটারি লিডারশিপের যে কন্ট্রিবিউশন এটা আমাদের জানতে হবে। এটাতে কি করতে হবে? আমরা এত দৈন্যতায় ভুগি, আজকে আমি বলতে দ্বিধা নাই। এই যে এখানে শওকত মাহমুদ সাহেব তো উপস্থিত ছিলেন, দেখলাম আপনার মেজর গনি পরিষদ এত দৈন্যতায় ভুগবে কেন? তারা কেন রাওয়ার গাড়ি সোয়ার হয়ে একটা অনুষ্ঠানে আসবেন? তারা বক্তব্য সংক্ষিপ্ত করবার জন্য অনুরোধ জানাচ্ছি স্যার। শেষ পর্যায়ে তারা বড় হল ভাড়া নিবে, প্রেস ক্লাবে করবে, জাতির সবাই আসবে, গণ্যমান্য ব্যক্তিরা আসবেন, সেখানে আলোচনা হবে। এই ক্ষুদ্র আঙ্গিকে কালকে কোনো পত্রিকায় প্রকাশিত হবে না, কিছুই জানা হবে না। সুতরাং আমি অনুরোধ করব শ্রদ্ধেয় স্যারকে, আমার শ্রদ্ধেয় স্যার জেনারেল ওয়াদুদ যেহেতু আমাদের রাওয়ার প্রধান, এটাকে মিলিটারির দুটা ক্যান্টনমেন্টের নামে এই দুজন অফিসারের জন্য রাখা, একটা জেনারেল আতুল গনি উসমানী ক্যান্টনমেন্ট, আরেকটা রাখতে হবে মেজর গনি ক্যান্টনমেন্ট। কত কত ছোটোখাটো মানুষের নামে আমরা ক্যান্টনমেন্ট রেখেছি, অথচ যারা এই দেশটা উপহার দিল তাদের নামে কোনো ক্যান্টনমেন্ট নাই। এটা এক। দুই নাম্বার হলো স্যার, আমাদের মিলিটারিতে শুধু আর্মি না, আর্মি, নেভি, এয়ারফোর্সের বিভিন্ন সময়ে স্টাডি পিরিয়ড করার প্রয়োজন এদের জীবনী নিয়ে। তিন নাম্বার, এদের সম্পর্কে এদের জীবনীটা পাঠ্যপুস্তকে তুলে ধরা প্রয়োজন নেক্সট জেনারেশনের জন্য। তো এই উদ্যোগটা আপনাদের নেওয়া উচিত বলে মনে করি, এবং একটা কমিটি গঠন করে এভাবে রিসার্চ করলে ভবিষ্যৎ প্রজন্ম তারা জানবে এবং উদ্বুদ্ধ হবে। আরও এই সংক্ষিপ্ত পরিসরে বেশি কথা বলা দরকার নেই, আর বলার প্রয়োজনও নাই, সময়ও নাই। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, এবং আমি আশা করব যে আমরা সবাই সচেতন হয়ে এই ধরনের বড় বড় ব্যক্তিত্বদেরকে নিয়ে আমরা চর্চা করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। সবিনয় অনুরোধের জন্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ভূঁইয়াকে, জনাব আনোয়ারুল ইসলাম ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা যুদ্ধের অগ্রসেনানী, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা, ভাষা আন্দোলনের অগ্রসৈনিক, প্রাদেশিক আইনসভার সদস্য, জাতীয় বীর মেজর এম এ গনির ৬৬তম মৃত্যু দিবস উপলক্ষে আয়োজিত, রাওয়া কর্তৃক আয়োজিত আজকে স্মরণসভা সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত মেজর গনির সুযোগ্য সন্তান আমার পরম শ্রদ্ধেয় কর্নেল তাজুল গনি এবং ওনার ছোট ভাই, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং মেজর গনি পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নামে আমাদের প্রিয় এই দেশটি ৩০ লক্ষ শহীদের রক্ত এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে ১৯৭১ সালে ৯ মাসব্যাপী এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়। তবে ইতিহাসের পর্যালোচনা করলে দেখা যায় যে
এদেশের স্বাধীনতার পূর্ণাঙ্গ ইতিহাসের দুইটি বড় অধ্যায় হচ্ছে সুদীর্ঘ মুক্তি সংগ্রাম এবং 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ। মানুষের জীবনের সবচেয়ে প্রিয় হচ্ছে তার নিজের জীবন, আর এই প্রিয় জীবন দেশের মুক্তি ও স্বাধীনতার জন্য উৎসর্গ করার জন্য মানসিকতা একদিনে গড়ে ওঠেনি, এটা গড়তে দীর্ঘ সময় লেগেছে। এই মানসিকতা গড়ার কারিগরের মধ্যে অন্যতম একজন ছিলেন কিংবদন্তি পুরুষ ক্যাপ্টেন গনি। পরে অবশ্য তিনি মেজর গনি উন্নীত হলেও জনমনে তিনি ক্যাপ্টেন গনি নামেই চিরখ্যাত হয়ে আছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাঙালি সৈন্যদের বীরত্ব লড়াইয়ে অনুপ্রাণিত হয়ে মেজর গনি তৎকালীন ব্রিটিশ সেনাবাহিনীর কমান্ডার জেনারেল স্যার মেসাবিকে এক আবেদনপত্রে বাঙালি মুসলমানদের নিয়ে একটি আলাদা রেজিমেন্ট গঠনের দাবি উপস্থাপন করেন। তার এই যৌক্তিক দাবি মেনে নিয়ে সেই সময় স্যার মেসাবি মেজর গনির দাবি বাস্তবায়নে সহায়তা করেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের কাছেও মেজর গনি বেঙ্গল রেজিমেন্টের গঠনের যৌক্তিকতা তুলে ধরেন। অক্লান্ত পরিশ্রম করে মেজর গনি 1948 সালে 15 ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অগ্রযাত্রা শুরু করেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠনে মেজর গনির যে সাহস, শক্তি, দূরদর্শিতা পরিচয় দিয়ে বাংলাদেশ জাতির জন্য উজ্জ্বল প্রতি প্রজ্বলন করেছিলেন, তার শিকা আজও আমাদের নক্ষত্রের মতো চিরসমুজ্জ্বল। জাতির ইতিহাসে তার নিরন্তর কর্মপ্রয়াসের চিহ্ন কোনো কালেই মুছে যাবার নয়। মেজর গনির জন্ম 1905 সালের 1 ডিসেম্বর কুমিল্লা বামনপাড়া উপজেলার নাগাইশ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। 1941 সালে মেজর গনি যোগ দেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী পাইওনিয়ার কোরের কমান্ডার অফিসার হিসাবে। মেজর গনি একজন সাহসী অফিসার ছিলেন। 1984 সালে 15 ফেব্রুয়ারি রেজিমেন্ট প্রতিষ্ঠার 15 ফেব্রুয়ারি প্রতিষ্ঠার দিন কর্মীটোলা ক্যান্টনমেন্টে এক চা চক্রে ততদিন জিওসি ব্রিগেডিয়ার আয়ুব খান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের উর্দু ভাষায় কথা বলার নির্দেশ দিলে মেজর গনি তার তীব্র প্রতিবাদ করে বলেন, পাঞ্জাব রেজিমেন্ট সৈন্যরা পাঞ্জাবি ভাষায় কথা বলতে পারলে বাঙালি সৈন্যরা বাংলা ভাষায় কেন কথা পারবে না। তিনি সেদিন সেই দৃঢ়তা এবং সাহসের সাক্ষ্য রেখেছিলেন, তাই ইতিহাসে তিনি টাইগার গনি হিসেবে পরিচিত লাভ করেন। তিনি সেই দিন যে দৃঢ়তা 1948 সালে 15 ফেব্রুয়ারি বেঙ্গল রেজিমেন্টের মাধ্যমে মেজর গনি মূলত ভাষা আন্দোলনের সূচনা করেছিলেন। সুতরাং মেজর গনি শুধু একজন সেনা অফিসারই ছিলেন না, বরং তিনি ছিলেন 52 ভাষা আন্দোলনের একজন অগ্রনায়ক। সারা দেশ থেকে তরুণদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি এই রেজিমেন্ট গঠন করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পত্তন ঘটে এবং স্বাধীনতা যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার সৈন্যরা অসীম সাহসের সাথে নেতৃত্ব দেন, লড়াই করেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠার পর তিনি যে স্বস্তি পেয়েছিলেন তা দীর্ঘস্থায়ী হয়নি, কারণ পাকিস্তানি শাসকরা তাকে পদোন্নতি থেকে শুরু করে সকল ক্ষেত্রে বঞ্চিত করে রাখে। তিনি অনুভব করতে পেরেছিলেন যে উন্নত রাষ্ট্র ও সমাজ নির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উন্নত চরিত্রবান মানুষ। ইট ছাড়া যেমন বিল্ডিং করা যায় না, তেমনি উন্নত চরিত্রবান ও বুদ্ধিভিত্তিক সাহসী মানুষ ছাড়া জাতি গঠনও কাজ হয় না। তার এই সুপ্ত চিন্তাধারাকে বাস্তবায়নের লক্ষ্যে পাকিস্তানি শাসকদের প্রতি ক্ষুব্ধ হয়ে 1953 সালে সামরিক চাকরি থেকে বেরিয়ে আসেন। এরপর মেজর গনি যোগ দেন রাজনীতিতে, জনসভায় নিজেকে নিয়োগ করেন। 1954 সালে প্রাদেশিক আইন সভায় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিজ জেলা বুড়িচং নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি স্বতন্ত্র সদস্য হয়েও মেজর গনি ব্যতিক্রমী মেধা মননের জন্য আইন পরিষদের সভা নজর কাড়েন। এলাকা ও দেশের উন্নয়নের জন্য তিনি নিবিড়ভাবে কাজ করে গেছেন। কিন্তু দুর্ভাগ্য, মেজর গনি অকালে পরপারে পাড়ি জমান। 1957 সালে জার্মানি সফরকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর এক পর্যায়ে 42 বছর বয়সে ইহকাল ছেড়ে যান এই সাহসী সংগ্রামী সৈনিক। কুমিল্লা শহরে তার জানাজায় তখন লক্ষ লক্ষ লোকের মানুষের দল নেমেছিল এই বীর শরীফকে শ্রদ্ধা জানাতে। এই বীর শরীফের মৃত্যু দিবস উপলক্ষে আমি মেজর গনি পরিষদের পক্ষ থেকে এই জাতীয় বীরের প্রতি শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করছি। ইতিহাসে কারো শাসন মানে না। পাকিস্তানি শাসক গোষ্ঠী যে বাঙালিকে প্রধানত করে রাখতে চেয়েছিল, ইতিহাস তার
আজ উজ্জ্বল রচনা ও সৃষ্টিকারী। একটি স্বাধীন দেশের জন্ম দিতে গিয়ে কর্নেল ওসমানী হয়েছিলেন জেনারেল, মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি। অন্যান্য বঙ্গশার্দুলরা কেউ হয়েছেন বীরশ্রেষ্ঠ, কেউ বীর প্রতীক, কেউ বীর উত্তম। স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের এই বীরত্ব আর সাফল্যের অগ্রযাত্রা শেষ হয়ে যায়নি। আজকের অশান্ত পৃথিবীতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী অসামান্য অবদান ও কৃতিত্বের দাবিদার সৈনিকরা সেদিন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্থক উত্তরসূরি। আত্মসম্মান নিয়ে জেগে ওঠার যে স্বপ্ন দেখেছিলেন মেজর গনি, অকালে তিনি চলে গেলেও তার স্বপ্ন সার্থক হয়েছে। তার অনুপ্রেরণা যুগ অতিক্রমকারী এবং যুগান্তকারী। আমাদের প্রজন্ম মেজর গনিকে দেখি নাই, জন্মের পর থেকে শুনেছি তার কীর্তিগাথা। তিনি ছিলেন কিংবদন্তি নায়ক। তার অমর কীর্তির স্মৃতি যখন মনে জেগে ওঠে তখন কবির ভাষায় বলতে হয়, চাঁদ দেখিনি জোয়ার দেখেছি। তাই এই জাতীয় বীরকে জাতীয়ভাবে আলোচনা হওয়া উচিত বলে আমরা মনে করি। কেননা মেজর গনি প্রতিষ্ঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে দেশকে শত্রুমুক্ত করেন। আমাদের মুক্তিযুদ্ধের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অতুলনীয়। মেজর আব্দুল গনিকে রাষ্ট্রীয় ও সরকারিভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমি মেজর গনি পরিষদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। মেজর আব্দুল গনি ও তার অবদান সকলকে অবগত করার জন্য রাওয়ার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার জন্য রাওয়ার চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি এবং রাওয়ার কর্তৃপক্ষ ধন্যবাদ জানাচ্ছি। আবারও বাঙালি ইতিহাসে এই কৃতি সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সম্মানিত উপস্থিতিকে ছুটির দিনে এই স্মরণসভায় কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সম্পন্ন করছি। মেজর গনি অমর হোক। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আনোয়ারুল ইসলাম ভূঁইয়া। মোহাম্মদ আবুল কাশেম হৃদয়। অনুরোধ রইল আপনার বক্তব্য যদি একটু সংক্ষিপ্ত রাখেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাবৃন্দ এবং মেজর গনির পরিবারের সদস্যবৃন্দ, আসলে আমি স্মৃতিচারণ করব না, কারণ স্মৃতিচারণ করার মতো কিছু আমার জন্মই হয়নি তখন। কিন্তু আমি একটু মেজর গনি সম্পর্কে পড়াশোনা করেছি, ওনার সম্পর্কে একটু জানার চেষ্টা করেছি। যেহেতু উনি কুমিল্লার মানুষ, আমিও কুমিল্লার মানুষ, সে কারণে বিভাগোত্তর বাঙালি জাতিসত্তা উন্মেষের সূচনা লগ্নে যে আমাদের বাঙালিদের মধ্যে যে সামরিক মনোভাবের উদ্ভাবনটা বা জাগরণটা সৃষ্টি করেছিলেন আমাদের এই মেজর গনি। এটা বলার আগে আমি একটু অপ্রাসঙ্গিক কথা বলতে চাই। অপ্রাসঙ্গিক হলেও এটা একটা যোগসূত্র আছে। যোগসূত্রটা এরকম যে মেজর গনি কুমিল্লার সন্তান। কুমিল্লা আসলে একটি উর্বর মাটির জায়গা। এই প্রসঙ্গটা এই কারণে বলছি, আপনারা হয়তো জানেন যে 7ম শতাব্দীতে কুমিল্লাতে বৌদ্ধ সম্প্রদায়ের বসবাস ছিল এবং সেখানে অন্তত 35টির মতো বৌদ্ধ বিহার ছিল, যেগুলিকে এখন আমরা যেমন বিশ্ববিদ্যালয় বলি, সেই বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক রূপটাই ছিল সেখানে। এবং কুমিল্লাকে একসময় বিশ্ববিদ্যালয়ের নগরী বলা হতো। বৌদ্ধ সম্প্রদায়ের কারণে আমরা বাংলা সাহিত্যের প্রথম যে নিদর্শন চর্যাপদ আমরা সেটা পেয়েছিলাম এবং এটার অনেকগুলি পদ কুমিল্লাতেই লেখা হয়েছিল। হিন্দু সম্প্রদায় যখন বৌদ্ধ সম্প্রদায়কে তাড়িয়ে কুমিল্লায় তাদের আধিপত্য বিস্তার করেন, তখন সেখানে আরও একটি সমৃদ্ধ আমরা ইতিহাস দেখি। সেখানে আমাদের রানী ময়নামতির ইতিহাস আছে, তার ছেলে গোবিন্দচন্দ্র, এবং সেই সময়কার নাথ সাহিত্য বা নাথ ধর্ম সেখানেই কিন্তু তৈরি হয়েছিল। তারপরে আমরা যদি দেখি 1400 শতাব্দীতে আমাদের হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু যখন এই বঙ্গদেশে ইসলাম প্রচার করতে আসেন, তিনি কিন্তু তার মামা আহমদ কবির তিনি তার হাতে কিছু মাটি দিয়েছিলেন, বলেছিলেন যে এই মাটি যেখানে মিলে যাবে সেখান থেকে তার ধর্মপ্রচার শুরু হবে। এবং তিনি কুমিল্লাতে এসে সেই মাটি দেখলেন যে কুমিল্লার ঘিলাতুলি নামে একটি জায়গা, সেখানে তিনি মাটি তার সঙ্গীরা দেখলেন যে এখানে মাটি মিলেছে, এবং মিলেছে বলে তারা চিৎকার করে উঠল যে কুহু মিল্লা। কুহু হতো মাটি, মিল্লা হতো মিলে গেছে। এবং এই কুহুমুল্লা থেকে কুমিল্লা শব্দের উৎপত্তি এটা মুসলিম সম্প্রদায় মনে করে, যদিও এর আগে অন্য কমলাঙ্ক থেকে কুমিল্লার উৎপত্তি। আমি এই কথাটা এই কারণে বললাম, তার একটা উর্বর মাটির জায়গা হচ্ছে কুমিল্লা।
আমরা যদি একেবারে সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে চলে আসি, যখন জাপানিদের আক্রমণে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী খুব ব্যতিব্যস্ত এবং বিপর্যস্ত, যখন ভারতের ইম্ফলে মণিপুরের ইম্ফলে তারা পিছু হাঁটতে বাধ্য হয়, তখন চতুর্দশ আর্মিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার কমান্ডার করা হয়েছিল জেনারেল উইলিয়াম স্লিমকে। এই উইলিয়াম স্লিম কিন্তু তার সেনা সদর দপ্তর মণিপুরে না করে তিনি কিন্তু কুমিল্লা নিয়ে এসেছিলেন, এবং কুমিল্লা নিয়ে এসেছিলেন এমন একটি জায়গায় যেখানে 99 জন রাজা রাজত্ব করেছেন ময়নামতি লালমাই পাহাড়ে। সেই রাজাদের যে বিধ্বস্ত যে স্থাপনা, সেখানে তিনি এই কমান্ড পোস্টে স্থাপন করেছিলেন এবং সেটি করেছিলেন মাটির নিচে। এবং ইতিহাসে আমরা যেটা পড়েছি, আমি লন্ডন থেকে ওনার বই সংগ্রহ করে পড়েছি, ডিফিট ইন্টু ভিক্টোরি, উনি গ্রন্থে লিখেছেন যে মানে একটা বিধ্বস্ত বাহিনীকে, একটা পরাজিত প্রায় বাহিনীকে উনি কৌশল করে উনি কিন্তু জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। তখন শান্তি চুক্তি হয়ে যাওয়ার কারণে আর বিজয়টা তার হয়নি। তো সেরকম একটা উর্বর মাটির ফসল হচ্ছে আমাদের এই মেজর গনি। এটা কুমিল্লায় বাড়ি, এ কারণে বললাম যে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পায়োনিয়ার যে কোম্পানি ছিল, সেখানে পায়োনিয়ার কোম্পানিগুলো স্ট্রাকচার নির্মাণে কাজ করতো। এবং কুমিল্লা, আপনারা জানেন, কুমিল্লা, ফেনী, নোয়াখালীতে বিমান ঘাঁটি আছে, কারণ ওই সময় ব্রিটিশ বাহিনীর প্রধান ইয়েটাই ছিল বিমান আক্রমণ করে তারা বিজয়ের চেষ্টা করবে। তো যাই হোক, উনি এটা করেছেন। এবং যখন দেশ বিভাগ হয়ে গেল, দেশ বিভাগের পরে ট্রেনে করে যখন তিনি তার সহযোগী সৈন্য সামন্ত সব নিয়ে ঢাকায় আসলেন, তার মাথায় কিন্তু যেগুলো যে একটা বাঙালি একটা ব্যাটালিয়ান দরকার, যেটা অন্যান্য ভারতে বেশ কয়েকটা নামে ব্যাটালিয়ান আছে, পাকিস্তানেও ব্যাটালিয়ান আছে। উনি মনে করলেন যে বাংলাদেশেও একটা মানে পূর্ব বাংলায় বাঙালিদের একটা পল্টন থাকা উচিত। এবং তার সেই চিন্তার ফসলটা তিনি কিন্তু বাস্তবায়ন করেছেন। সামনে হয়তো ছিলেন মানে আরেকজন। যখন পাকিস্তান হলো, যখন মেজর জেনারেল আইয়ুব খানকে পূর্ব বাংলার জিওসি করা হলো, তখন কিন্তু তিনি এসেছিলেন এবং তিনি যখন সারা দেশে ঘুরে সেনাবাহিনীবাস করার জন্য চেষ্টা করেছেন, তার সহযোগী কিন্তু ছিলেন এই মেজর আব্দুল গনি। এবং এই আইয়ুব খান এই কুর্মিটোলায় এবং কুমিল্লায় দুটি সেনানিবাস করার জন্য পাকিস্তান সরকারকে লিখেছিল। এবং এই কুর্মিটোলায় তখন ছিল জঙ্গলের মতো জায়গা বা গাছগাছালি ছিল, সেগুলো পরিষ্কার করে সেখানে মেজর গনি প্রথম থাকার ব্যবস্থা করেছিলেন। এটা একটা বড় ইতিহাস। এবং আমি ফ্রেন্ডস অ্যান্ড মাস্টার্স গ্রন্থে আইয়ুব খান লিখেছেন যে মানে এই পূর্ব বাংলায় সেনানিবাস করার মতো তিনি কিছুই খুঁজে পাননি। তার মাথায় যখন তিনি ঘুরেছেন, তখন দেখেছেন কুমিল্লাতে একটি ইনফ্রন্টিয়ার ব্যাটালিয়ন ছাড়া আর কিছুই ছিল না। তো উনি তো চলে যান, উনি 48 নভেম্বরে বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান থেকে চলে যান। পরবর্তী তিনি সেনাপ্রধান হন। এর মধ্যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যে হলো একটি, তারপরে দ্বিতীয়টি হলো, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরুর পূর্বে 8টি ব্যাটালিয়ান হলো। এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে 4th বেঙ্গল থেকে আরেকটি করা হলো 9ম বেঙ্গল, যেটি ছিলেন ক্যাপ্টেন আইনুদ্দিন ছিলেন এটার প্রধান, এবং তিনিই কুমিল্লা মুক্ত করেছিলেন। আজকে এখানে আমার সামনে আমি মেজর আমাদের খুব প্রিয়জন ইমামুজ্জামান স্যারকে দেখছি। কুমিল্লা ক্যান্টনমেন্টের স্কোয়াশ রুম থেকে তিনি যদি বের হতে না পারতেন এই গুলি খেয়ে, তাহলে আজকে হয়তো বাংলাদেশের ইতিহাস আরেক রকম হতো। মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা এই সময় ভূমিকা রেখেছে, এটা না থাকলে বাংলাদেশ হতো কি না, যেটা আব্দুল হক স্যার বলেছেন কর্নেল, যে আসলেই এটা সম্ভব ছিল না। আর এই বীজটা রোপণ করেছেন মেজর গনি একটা স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য নিয়ে চেষ্টা করেছেন যে কিছু করার জন্য। এবং ওনার ভিতরে যে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন লালিত ছিল না, এটা হয়তো মানে এখন জোর দিয়ে বলা যাচ্ছে না, কিন্তু এটা একটা গবেষণার বিষয় যে উনি কেন বাঙালিদেরকে নিয়ে আলাদা কিছু করতে চাইলেন, তিনি কেন নিগৃহীত হওয়ার পরে উনি রাগ করে গিয়ে রাজনীতিতে যোগ দিলেন কিছু করার জন্য, সেটা আমার কাছে মনে হয়েছে যে তার ভিতরে সেটা ছিল। তিনি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন ত্রিপুরার উত্তর পূর্ব ত্রিপুরার কেন্দ্র থেকে, যেটি এখন বুড়িচং ব্রাহ্মণপাড়া 5 আসন, সেখান থেকে তিনি স্বতন্ত্র নির্বাচন করেছেন। তিনি মুসলিম লীগের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু মুসলিম লীগের সে সময় একজন প্রার্থী ছিল ক্ষমতাসীন দলের, সে কারণে তিনি নমিনেশনটা পাননি। কিন্তু যুক্তফ্রন্টের যে প্রার্থী ছিলেন অধ্যাপক মফিজুল ইসলাম, তিনি কিন্তু অনেক জাদ্রেল নেতা ছিলেন তখন, এবং এই মফিজুল ইসলামকে তিনি প্রায় 2800 ভোটে
পরাজিত করেছিলেন। মেজর গনি পেয়েছিলেন 15,514 ভোট, আর মফিজুল ইসলাম পেয়েছিলেন 12,600 কত এরকম একটা ভোট, আর 4,000 ভোট পেয়েছিলেন মুসলিম লীগের প্রার্থী। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে উনি বেশি দিন বেঁচে থাকেননি। 42 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন জার্মানিতে, জার্মানির ফ্রাঙ্কফুর্টে তিনি ইন্তেকাল করেন। তারপরে যেটা হয়েছে, আমি 1957 সালের পত্রিকাগুলি ঘেঁটে দেখেছি যে এই মেজর গনির মৃত্যুর পর পত্রিকাতে প্রতিদিন ওনার লাশের খবর ছাপা হয়েছে, যে উনি মারা গেছেন, ওনার মরদেহ কবে আসবে, কেন আসছে না, মরদেহ আসার পরে কি হয়েছে সে একটু দেখেছি। কিন্তু দুর্ভাগ্য হলো যে ক্ষমতাসীন দলের কোনো শোক প্রকাশ তখন দেখিনি। বিরোধী দলীয় নেতা সম্ভবত নুরুল আমিন তিনি একটা শোক প্রকাশ করেছিলেন। আর যেটা বড় ধরনের শোক বার্তা আমার কাছে মনে হয়েছে, এটা হলো পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আইয়ুব খানের। আইয়ুব খান বলেছেন যে বাংলাদেশে মানে এই সেনাবাহিনী এবং দেশের জন্য মেজর গনি যা করেছেন সেটা মূল্যহীন, এটা একটা অমূল্য কাজ, এটা উনি স্বীকৃতি দিয়েছেন। যদিও উনি 48-এ যখন বাংলা ভাষায় কথা বলার যে দাবিটা করেছিলেন মেজর গনি, তাকে সেটা বলে বসিয়ে দিয়েছিলেন, কিন্তু উনি কিন্তু মৃত্যুর পরে কিন্তু স্বীকার করেছেন যে মেজর গনি অসম্ভব ভূমিকা রেখেছে সেনাবাহিনীর জন্য, যেটা সম্ভব ছিল না। কারণ 1950 সালে মার্চ মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান তিনি যখন বললেন যে আঞ্চলিক সেনাবাহিনী গঠন করা হবে, সংসদে যখন এটা পাশ হলো, তারপরে কিন্তু অক্টোবর মাসে মেজর গনি সারা দেশ চষে বেরিয়েছেন এবং তিনি যেখানে গেছেন সেখানে 5,000-6,000 মানুষ হয়েছে এবং এই 5,000-6,000 সেনাবাহিনীতে প্রত্যাশী যুবকের মধ্যে থেকে মাত্র 5 জন বা 7 জনকে বাছাই করা গেছে, কারণ এত লম্বা হাইটের মানুষ বাংলাদেশে ছিল না। তো আমার কাছে মনে হচ্ছে যে মেজর গনি যে অবদান সেটা আমাদেরকে মানে স্বীকৃতি দিতে হবে, তার একটা থাকতে হবে। যেমন আজকে ধরেন কুমিল্লা ক্যান্টনমেন্টে হয়তো ওনার কবরে পুষ্পাস্তবক অর্পণ করেছে সেখানকার ব্যাটালিয়ান, কিন্তু উনি তো আরও একটা বড় মাপের হতে পারত, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর আর্কিটেকচার তো উনি ওনাকে বলা যেতে পারে যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর স্থপতি, তাহলে ওনার কেন একটা স্বীকৃতি থাকবে না? আমাদের দেশে হচ্ছে কি, আমাদের দেশে যার যার যতটুকু মর্যাদা আমরা তা দিতে পারছি না। যেমন আমরা এখনও একজন বীরশ্রেষ্ঠের নাম কিন্তু সঠিকভাবে লিখি না, আমরা লিখি বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল, কিন্তু ওনার নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মুস্তফা, কিন্তু আমরা এখনও পর্যন্ত সেটা সঠিকভাবে লিখতে পারি না। আমাদের মুক্তিযুদ্ধের যে পতাকা সেখানে লাল সবুজের মধ্যে বাংলাদেশের মানচিত্র ছিল, সেই মানচিত্রটি তুলে দিয়ে রূপকার হয়েছেন আরেকজন। ফলে আমাদের যে ইতিহাসের যে যার যে অবদান আমরা কিন্তু সেখানে যেতে পারিনি। আমাদের উচিত যে যার যেখানে রাজনৈতিক মতাদর্শ যাই হোক তাকে যেন তার যোগ্য মূল্যায়ন করা হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ জনাব আবুল কাশেম হৃদয় আপনার মূল্যবান তথ্যের জন্য। সবিনয় অনুরোধ জানাচ্ছি মেজর আব্দুল গনির জ্যেষ্ঠ পুত্র কর্নেল তাজুল ইসলাম গনি পিএসসি তাকে কিছু বলবার জন্য। কর্নেল তাজুল ইসলাম গনি। এবং স্যারের বক্তব্যের পরে অনুরোধ জানাবো মেজর আব্দুল গনির দ্বিতীয় পুত্র কনিষ্ঠ পুত্র জনাব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেদ গনিকে কিছু বলবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি রাওয়াক ক্লাবের চেয়ারম্যান জেনারেল ওয়াদুদকে। উনি আমার ছোটোবেলার বন্ধু মানুষ, গ্রু আপ টুগেদার এনিওয়ে, এবং রাওয়াক সদস্যদের যারা নাকি কষ্ট করে এই অনুষ্ঠান সংগঠিত করেছেন। অবশ্য আগে অবশ্য অনেক বড় পরিসরে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, বাট দেন দিস গুড এনাফ। কথা হচ্ছে যে একটা অনুষ্ঠান ধরে একজনকে স্মরণ করাই বড় জিনিস। আসলে অনেকে অনেক কিছু বলেছেন মেজর গনি সম্বন্ধে। জিনিসটা হচ্ছে যে মেজর গনি ছিলেন নাকি মাটির মানুষ যাকে বলে আর কি। হয়তো উনি যদি জেনারেল হতেন তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কথা উনি চিন্তা করতে পারতেন না। ঠিক সেই সময়ে যখন নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাঙালিদের নিয়ে, বাঙালি সেনা ছিল না, তারা ছিল আধা সেনা, লেবার, তাদেরকে নিয়ে যখন উনি যুদ্ধ করেছিলেন জাপানদের সাথে, তো উনি তারা কিন্তু আধা প্রশিক্ষিত সেনা যারা রাস্তাঘাট তৈরি করতো, বিমান ঘাঁটি তৈরি করতো, যাতে করে সাধারণ এবং স্বাভাবিকভাবে সেনারা কাজ করতে পারে। তাদেরকে নিয়ে তাদের চিন্তা ছিল
ওনার চিন্তা ছিল যে কিভাবে এদেরকে ব্যবহার করা যায় যুদ্ধের পরে। কারণ যুদ্ধের পরে কিন্তু তাদের বাড়ি যাওয়ার কথা, ডিমোবিলাইজ হয়ে যাওয়ার কথা। তো বেসিক একটা ধারণা নিয়ে যে এই সাধারণ মানুষগুলোকে আমরা কিভাবে এই যুদ্ধের পরে নিয়োগ করতে পারবো, তাদের ভবিষ্যৎ কী, সেই চিন্তা করেই কিন্তু ওনার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কথা চিন্তা, যে বিহার রেজিমেন্ট যাদের সাথে তারা কাজ করতো, যে প্রথম বিহার রেজিমেন্ট হয়েছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে, যে তাদের যদি একটা রেজিমেন্ট করতে পারে তো আমরা বিহার বেঙ্গল তো পাশাপাশি, তা আমাদের দৃষ্টিকে আমাদের নেতাদের এই চিন্তার ভাবনা কেন নেই যে ইস্ট বেঙ্গলের ভাষাভাষী বাংলা ভাষাভাষী এই সেনাদের মানুষকে নিয়ে, জনগোষ্ঠীকে নিয়ে কেন আমরা একটা রেজিমেন্ট তৈরি করতে পারবো না। এবং যারা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন, বিশেষ করে যারা আধা প্রশিক্ষিত সৈনিক, তারা যদি জাপানিজদের মতো সেনাদের সাথে যুদ্ধ করতে পারে, তারা কেন সাধারণ সৈনিকের মতো যুদ্ধ করতে পারবে না? তারা কেন পাকিস্তানে পাঞ্জাবি পাঠানদের মতো দাঁড়িয়ে যুদ্ধ করতে পারবে না? বেসিক একটা কনসেপ্ট। সেটা ধরেই কিন্তু উনি যখন স্বাধীন হলো, স্বাধীন আমি বলবো না, পাক ভারতের পার্টিশন হওয়ার পরে উনি প্রথমে চিন্তা করলেন যে এদের আমরা কীভাবে কী করতে পারবো। কারণ সবাই তখন হতাশাগ্রস্ত, আমাদের হবে কী স্যার। উনি চলে আসলেন 46 বাড়িতে এসে প্রথম কাজ হলো বিয়ে করলেন। আমার মা প্রথম, উনি কিন্তু আগে বিবাহ ছিলেন না, 46-এ এসে বিয়ে করলেন বাড়িতে। বিয়ের পরে কিন্তু আমার মাকে নিয়ে চলে আসেন আবার জানলায় কিন্তু ছিল প্রথম এই পাইনের কোরের সেন্টার, ট্রেনিং সেন্টার। তখন থেকে শুরু হয় কাজ, যে এই সৈনিকদের নিয়ে কিন্তু আমরা একটা বাহিনী গঠন করতে পারবো, কারণ তারা যুদ্ধে অলরেডি আয়রন ইন দ্য ওয়ার, যুদ্ধ তারা দেখেছে, যুদ্ধ করতে পারবে। তো সেই থেকে শুরু। তখন পাইনের কোরের সেন্টার কমান্ডার ছিল আর মোরিয়ার্টি। ওনাকে বললেন যে এই যে সৈনিকরা ডিমোবিলাইজ হয়ে গেলে বাড়িতে চলে যাবে, কিছু করতে পারবে না, দে মে বিকাম বিগ লাইবিলিটি ফর দ্য সোসাইটি বিকজ দে অলরেডি ট্রেইন। তো এদেরকে নিয়ে আমরা একটা উই ক্যান মেক এ ফোর্স আউট অফ, ট্রাই ইট আউট, গো হেড। তো ওনার অনুপ্রেরণায় এবং আমার আব্বার সাহসে স্পিরিট দেখে আর কি বলে, তুই আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট, তুই করতে পারবে। তো উনি তখন অর্গানাইজ করা শুরু করলেন, যারা তো যোগ্য ছিল, ফিট ছিল, তাদেরকে নিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গোটপত্তন হয়েছে ওই জালনাতে 1946-এ, নট ইন 48। তখন থেকে শুরু হয়ে যে কাজ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তৈরি করার, লোক বাছাই করা, কীভাবে যুদ্ধ করবো। আবার যখন নাকি 47-এর পার্টিশন হয়ে গেল অগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে কিন্তু তখন সেপ্টেম্বরের 7 তারিখে বোম্বে থেকে শুরু করে তাদের বোম্বে হয়ে তার ফিরে আসে। আম্মা কিন্তু সাথেই ছিল, মাইমা আমার মা আসিয়া উনি ছিলেন আব্বার সাথী প্রথমেই থেকে জানলা থেকেই। তো বোম্বেতে আসার পর তখন খবর আসলো যে ইমিডিয়েটলি তাদের ঢাকায় আসতে হবে। পুরো পাকিস্তান তো আলাদা হয়ে গেছেই এবং জলদি করে তাদেরকে ঢাকায় আসতে হবে। কিন্তু ঢাকায় জানতো না যে পাকিস্তান সেনাবাহিনীতে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলে একটা বাহিনী গঠন করা হবে, বা বাহিনীর কোনো নাম তখন ছিল না ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যে একটা বাহিনী গঠন করা জানতো, জানতো না কেউ। যখন নাকি আব্বা এই ফুলবাড়িয়াতে ট্রেন থেকে নামলেন সন্ধ্যাবেলা, তখন গেলেন, রাত্রেবেলা গেলেন এবার এই গণভবনে, বঙ্গভবনে এই গভর্নর হাউস গিয়ে দাঁড়িয়ে বললেন যে আমরা তো আসছি জানলা থেকে, আমি বাহিনী নিয়ে, কী হবে তাদের, কী বাহিনী নিয়ে আসছেন? বলে এটা তো পদাতিক বাহিনী হবে একটা। তো আমরা তো জানি না, নো এক্স্যাক্টলি দ্যাট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলে কিছুটা হবে বা কিছুটা আর কি। অবাক দৃষ্টিতে বলে যে ঠিক আছে, এসে যখন গেছেন আপনার পিলখানায় যান, এখনও খালি আছে, পিলখানায় আপনাদের ঘাঁটি হবে, পরে আমরা দেখবো কী করা যায়। তো এরপর দিন আবার উনি গেলেন যে আমাদের একটা জায়গা দিন যেন থাকতে পারবো এবং এরা আস্তে আস্তে করে একটা ক্যান্টিনের মধ্যে তৈরি করতে পারবো, আপনি জায়গা বের করেন। তখন আব্বা ঘুরে উনি কিছু জানতেন এই এলাকা নিয়ে, উনি আসলে তখন তো তৎকালীন এই পূর্ব বাংলা অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন, হিল ট্যাক্স, টেকনাফ, তেঁতুলিয়া, আরাকান সব এলাকায় ঘুরে বেরিয়েছিলেন কিন্তু। তো সেই জন্য উনি জানতেন যে কোথায় কী আছে। যাই হোক, করুণাটালে এসে জঙ্গল সাফ করে দেন হি স্টার্টেড অফ। আমি যখন বলতাম যে লোক ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গুরুত্ব তেমন, সেনাবাহিনীর শুরু কিন্তু এই 48-এ এখান থেকে শুরু। জেনারেল মুস্তাফিজ ছিলেন তখন চিফ। আমার মাকে বলেন যে আপনার কাহিনী আপনি বলেন, বিকজ হি ইজ ফ্রম ইঞ্জিনিয়ার্স। আর কাহিনী কী বলবো, সবাই জানে যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই দারোগার বাড়িতেই শুরু। তা আপনার কিছু একটা স্মৃতি স্তবক করেন, যে স্মৃতি একটা যে থাকলো, যে মেমোরিয়াল সব জায়গায় থাকে, দ্য প্লেস ওয়ার ইট গট স্টার্টেড। আলটিমেটলি হিস্টোরিক্যালি কিন্তু তাই হয়, কিন্তু
যদি আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কথা চিন্তা করি, লিবারেশন ওয়ার কথা চিন্তা করি, তাহলে কিন্তু শুরু কিন্তু ওখান থেকেই, ইটস দেয়ার, ইট গট স্টার্টেড। পরবর্তীতে আব্বা কিন্তু এই যে একটা কথা যে হয় যে আমি তো বাংলা ছাড়া কথা বলবো না, উর্দুতে আমি কথা বলবো না, কেন আমি উর্দুতে কথা বলবো, শারাপ সেটাও, এটা কথা ছিল আইয়ুব খানের। এটা কিন্তু আমি জানতাম না, নোবডি নিউ। আর পাকিস্তান তখন বাংলা এই জিনিসটা তো এটা ট্যাবো যে বাংলায় কথা বলবে, অ্যান্ড সামন লাইক দ্যাট মেজর গনি এটা বলে গেছেন। পাকিস্তান আর্মিতে কেউ জানতেন, এবং যারা বাঙালি অফিসার ছিলেন তারাও জানতেন না, প্রকাশ করা হয়নি। এটা আসছে কিন্তু মেজর বলে গেলেন এক ভদ্রলোকের নাম টোয়াইসি ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, উনি বই লিখে গেছেন যে ওটার মধ্যে কিন্তু ওনার প্রিফেস এনে লিখে গেছেন যে আসলে কী হয়েছিল ওই দিন যখন নাকি 15ই ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গোড়পত্তন হয়। উনি বলেছিলেন যে পাকিস্তানের তারা তো উর্দুতে কথা বলে এবং সাথে সাথে তাদের নিজের ভাষাও কথা বলে, তা আমরা বাঙালিরা কেন কথা বলতে পারবো ওইভাবে? আব্বা বললেন যে না, আমরা কেন বলবো, বাঙালিরা বাংলায় কথা বলবো, দ্যাটস হোয়াট ইজ আওয়ার ল্যাঙ্গুয়েজ, হোয়াট এভার। তারপর কী হয়েছিল মনে করেন যে খুব সাহসের সাথে পাকিস্তানের ওকে ওয়েলকাম করেছিল কথাটা? নো ওয়ে। হি ওয়াজ প্রমোটেড দ্য নেক্সট ডে 15th ফেব্রুয়ারিতে। উনি কিন্তু হি ওয়াজ নট হি ওয়াজ জাস্ট ক্যাপ্টেন, ওনাকে মেজর করা হয়েছিল বিকজ অফ দ্যাট। হি ওয়াজ এ মেজর অন দ্য 15th ফেব্রুয়ারি। তারপরে 29শে এপ্রিল ওনাকে বলেছিল পাকিস্তান সেনাবাহিনীতে কোনো কমিশন অফিসার র্যাঙ্কে ওনাকে যোগ্যতা হিসেবে অযোগ্য হিসেবে ঘোষণা করে পাকিস্তান সরকার। হি ইজ নট ফিট টু সার্ভ অ্যাজ এ কমিশন অফিসার ইন পাকিস্তান আর্মি, লিখিতভাবে এক জেনারেল সাহেব বললেন। তারপরে কী হলো, 3 দিন পরে পোস্টিং করলো কোথায়, দিনাজপুর পিএনজি। অ্যান্ড আফটার দ্যাট হি ওয়াজ নেভার এ পার্ট অফ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, নেভার এ পার্ট অফ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। যে নাকি যুদ্ধ করেছে, হি ফর দ্য ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দেন ইফ অর্গানাইজ রেজিমেন্ট। তারপরে কী হলো, ওনার পরিণতিতে কী হলো, উনি চলে গেলেন দিনাজপুরে অ্যাজ এ অ্যাডজুটেন্ট, অ্যাজ এ ক্যাপ্টেন টু বিকাম অ্যান অ্যাডজুটেন্ট অফ এর ইউনিট, নট এভার কোম্পানি কমান্ডার। যাই হোক, তারপরে কী হলো, তারপরে উনি ওখান থেকে কিন্তু চরকির মতো, আপনি জানেন না যে চরকির মতো ঘুরলে কী আর্মিতে, আমি জানি, I have seen it, what happens to posting from one corner to the other. He was posted from Dinajpur to Dhaka to Rangpur to all over the country. He's moved about for recruitment. একজন উনি বললেন তো যে সবুজ সাহেব যে উনি দাঁড়াতে, যেখানে রিক্রুটমেন্টে যেতেন হাজার হাজার লোক দাঁড়াতো, উনি মারতেন বুকে থাপ্পড় এমনি করে, যে না কোনো থাপ্পড় সহ্য করতে পারতো আসো সামনে, আর সহ্য করতে না পারলে আগামী বছর আসবা, ভালো করে খেয়ে দিয়ে এসো, আরও তাগড়া হয়ে আসবা। উনি সেইভাবে রিক্রুট করতেন। তো চিন্তা করে দেখেন আপনি ওই সময়ে 1949 থেকে শুরু করে রিক্রুটমেন্ট আপ টু 1952। তো উনি কিন্তু চরকির মধ্যে ঘুরছেন, রিক্রুটমেন্ট করছেন, আবার ওরা সরাচ্ছে। এই যে ইহুদিরা, আমি বলবো যে বিহারিদের রিসেটেলমেন্ট পুরা কিন্তু আমার আব্বাস প্ল্যান। ঢাকায়, সাইদপুরে, অল দি রিসেটেলমেন্ট অফ বিহারিজ ফ্রম ইন্ডিয়া, ইটস অল ইজ প্ল্যান। কেউ এগুলো বিশ্বাস করতে চায় না যে উনি পলিটিক্যাল না, আর্মিতে থাকতেই করে গেছেন এগুলো। দেন হোয়াট হ্যাপেন, ওনাকে মেডিকেলি বোর্ডেড আউট করা হলো কেন? কারণ উনি ওয়ান্টেড টু গেট আউট অফ দ্য আর্মি, বিকজ পাকিস্তানের আর্মি ওয়ান্টেড হিম ডেড। চাচ্ছিল যে উনি যদি বেরিয়ে আসেন আর্মি থেকে, যে অ্যাজ এ অ্যালাইভ পারসন হি উইল নট বি ভেরি গুড ফর পাকিস্তান। কারণ উনি কিন্তু সরকার সিস্টেম যেটা নাকি উনি পছন্দ করতেন না, হিজ জাস্ট রাইজ এগেন্স্ট দ্য সিস্টেম। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ হিম। সবাই মনে করতেন যে উনি কোনো সিস্টেম পছন্দ করতেন না, বিকজ হি নেভার লাইক দ্য সিস্টেম দ্যাট ওয়াজ নট গুড ফর দ্য পিপল। সাধারণ মানুষজনের যে সিস্টেম ভালো ছিল না, ইটস নেভার গুড ফর এনি ওয়ান। দ্যাটস হোয়াট ওয়াজ হিজ অনলি প্রবলেম। সেই জন্য উনি সার্ভাইভ করতে পারেননি পলিটিক্যালি। হোয়াট হ্যাপেন পলিটিক্যালি, 23rd of December 1953 হি গট মেডিকেল বোর্ডেড আউট, এবং ওনাকে কোনো বেনিফিট দেওয়া হয়নি। 1 বছর পরে উনি গ্র্যাজুয়েটে পয়সা পেয়েছেন, ওয়ারেজ মেডিকেলি বোর্ডেড আউট হয়ে গেলে কিন্তু পরপরে কিন্তু পয়সা দেওয়া হয়। উনি 1 বছর, এই যে একটা বছর উনি কিন্তু কোনো, হি হ্যাজ নো হেড, নো আর্নিংস। আমরা সবাই বাড়িতে, কিন্তু আই ওয়াজ ভেরি স্মল অ্যান্ড মাই সিস্টার, উই আর এট হোম, নাথিং, নো আর্নিং। উনি এমপি তখন। যাই হোক, এখন হয়েছে কি, তারপরে 1 বছর পরে উনি গ্র্যাজুয়েটির পয়সা পেয়েছেন, নো সার্ভিস বেনিফিট, নাথিং অফ দ্য সর্ট, নোবডি নোজ অ্যাবাউট ইট। তারপরে কী হয়েছে, উনি ছিলেন চট্টগ্রামে এই যে কর্ণফুলী পেপার মিলের প্রথম ব্যাম্বো এক্সট্রাক্টর ফর দ্য পেপার মিল, নোবডি নোজ অ্যাবাউট ইট। ওখানে গণিছড়া করা হয়েছে, পাহাড়ির নাম দিয়েছে গণিছড়া ওনার নামে, নোবডি নোজ অ্যাবাউট ইট। আমি একজন এই সার্ভে জেনারেলকে বলছিলাম, আমার এক বন্ধু, যে তোমরা তো সার্ভে করতেছো, তো গণিছড়া বলে একটা গণিছড়া আছে, ইল ফাইন্ড ইট ইন ফারুয়া। ওখান থেকে why didn't you record it on the map?
এছাড়া রেকর্ডে কিন্তু অনেকের নামে কিন্তু ছড়াটো আছে, কিন্তু রেকর্ড ইট ইজ অলরেডি দেয়ার, ইট নট আই এম নট সেইং, জাস্ট ফাইন্ড আউট। না আমরা তো অফিসিয়ালি না বললে তো আমরা করতে পারবো না, ইউর দ্য অফিসিয়াল, ইউর দ্য পার্সন হু নোজ অ্যাবাউট ইট। তো হোয়াট এভার, যাই হোক, আমার কোনো দুঃখ নেই এই ব্যাপারে। উই হ্যাভ সিন ইট, আই হ্যাভ সিন মাই মাদার স্ট্রাগল থ্রু দিস পিরিয়ড। এইটা আমার ছোটো ভাই, সে আমার সামনে আছে, উই নো হাউ উই স্ট্রাগল অ্যান্ড সার্ভাইভ। আল্লাহ ওয়াজ ভেরি ভেরি কাইন্ড। উনি অ্যাকচুয়াল হক মাওলা, হক মাওলা ওয়াজ ইজ স্লোগান। যে আমার কথা হচ্ছে যে আমি আমার পেটের কথা আমি চিন্তা করবো না, ইট ইজ হি হু ইজ গোইং টু থিঙ্ক অ্যাবাউট মাই স্টমাক অ্যান্ড আই এম গোইং টু থিঙ্ক অ্যাবাউট মাই পিপল। দ্যাটস হোয়াট হ্যাপেন। আমরা তো আব্বা তো আমাদের 5 জনকে ছেলে চলে যান। অ্যান্ড 1957 আমি ছিলাম 7 বছর, বড় বোন 9 বছর, অ্যান্ড ইয়াংগেস্ট ওয়াজ খালেদ, 10 মাস বয়স তার। আম্মা 25 বছর বয়স, ওই বয়সে এই 5টা ছেলে উইদাউট এনি আর্নিং শি ব্রট আস আপ। কেমনি করে? ইট ইজ অল হিজ ব্লেসিংস, নো পেনশন, নাথিং অফ দ্যাট সর্ট। এখন উনি সেলাই করতেন, এই সেলাইয়ের স্কুল চালিয়ে পয়সা রোজগার করে তারপর দিয়ে দিলেন। পাকিস্তান সরকার ওয়াজ ভেরি কাইন্ড, বেনামুল্লাহ ফান্ডে কিছু পয়সা দিয়েছিলেন উনি চান্দা, ওইটার সুবাদে জেনারেল উসমানী অনেক কষ্ট করে 350 টাকা ওই সময় দেওয়া হয়েছিল আমাদেরকে, পারিবারিক একটা ভাতা দেওয়া হতো। অ্যান্ড দ্যাট অলসো স্টপ ইন লিবারেশন হওয়ার পর বন্ধ করে হয়ে গেল। এরপরে যাই হোক, তো এইভাবে এখন কথা হচ্ছে আমি যেটা বলে, উনি যে বললেন যে এই হক যে বলে গেল যে আর্মি, বাংলাদেশ, পাকিস্তান, আসলে কথা হচ্ছে সামহাউ টু সি ডিসপ্যাশনেটলি উইদাউট এনি সর্ট বায়াস। আমি অনেক কিছু কাগজ দিয়েছি এর কাছে একটা ফ্ল্যাশ ড্রাইভে, তো ওটার মধ্যে অনেক কাগজ আছে, বেশ কিছু আছে পেপার্স। মেজর গনি অ্যান্ড মিলিটারি একটা জিনিস, মেজর গনি অ্যান্ড পলিটিক্স দুইভাবে দেখতে হবে। কিন্তু উনি মিলিটারি থাকতে যেভাবে দেখছে, মিলিটারিতে যেভাবে উনি তৈরি করার চেষ্টা করেছেন অ্যাজ ইন দ্য আর্মি অ্যাজ ওয়েল অ্যাজ ইন পলিটিক্যাল ফিল্ড, দ্যাটস টু বি সিন। সবাই জানতে হবে, বুঝতে হবে যাতে আসলে উনি কী চেয়েছিলেন, so that we can give him the right place in history. That's what it is. আগে আমরা ছোটবেলায় কিন্তু ওনার নামে কিন্তু একটা পাঠ্য বই কিন্তু মেজর গনির কিন্তু একটা ইয়ে ছিল, পাঠ্য বইয়ে মেজর গনির সময় লাইফ একটা ছিল, কিন্তু পরে ওটা চলে যায় আর কি, ইট জাস্ট ভ্যানিশড। তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে যে এটা জেনারেশন, সামন সেই যে উনি মেজর গনি যে কাজ করে গেছেন, এটা কিন্তু ইজ গোইং টু ইন্সপায়ার ফ্রম জেনারেশনস টু কাম। ওয়াই? পুরোনো জেনারেশন ছিল না, আমার আগে আমাদের চাচারা ছিল না, দে আর জেনারেলস, দে আর হিয়ার ইন রাওয়া, চেয়ারম্যান রাওয়া। হোয়াই ডিড দ্য থিঙ্ক অ্যাবাউট এনিথিং লাইক দ্যাট, যে উই হ্যাড সামওয়ান টু বি রিমেম্বার্ড। তো এখন এই যে হকরা, এই কাসেম, লাইক ইয়াং পিপল লাইক মি, লাইক দিস পিপল, হোয়াই দে আর থিঙ্কিং? ওনারা এখন চিন্তা করছেন যে উই হ্যাড সাম পিপল অফ আওয়ার ওন ব্লাড, ফ্লেশ অ্যান্ড ব্লাড, সেম সোয়ালি বাঙালি, এই মাটির একজন মানুষ, তাকে আমাদের স্মরণ করা উচিত, মনে রাখা উচিত ফর দ্য নেক্সট জেনারেশন। হি কুড স্ট্রেট স্পিক টু সামওয়ান স্ট্রেট ইন দ্য ফেস ইফ ওয়াজ রং। তো হোয়াই শুড উই নট বি এবল টু হ্যাভ দ্য কারেজ টু স্পিক দ্য রাইট থিং এগেন্স্ট দ্য রং? কথা হচ্ছে ওনার কাহিনী ছিল এটাই। তো হি সাফার, উনি ভোগ গেছেন, আমরা সাফার করেছি, বাট আলটিমেটলি হোয়াট হ্যাপেন? আমি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর অনেক অশেষ রহমত, সুস্থ আছি, আমার ভাইয়ের সুস্থ আছে, সবল আছে, আমাদের সন্তানরা বড় হয়েছে, দে আর ডুইং ওয়েল, মাশাআল্লাহ ওয়েল। সো হোয়ার উই হ্যাভ গট, হি হ্যাজ স্যাক্রিফাইস ফর দ্য পিপল, পিপল আর ডুইং ওয়েল। যাই হোক, আমি সবার জন্য দোয়া করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক দিয়েছেন, তৌফিক দিয়েছেন দেখার জন্য অনেক কিছু। আমার জন্য দোয়া করবেন যাতে করে হোয়াট এভার লাইফ উই হ্যাভ লেফট, উই ক্যান ডু সামথিং ফর দ্য পিপল। ওটাই আমাদের কথা, নট ফর মাই সেলফ। আমরা কিন্তু করেই, আমার আব্বার কিন্তু এই একটা আংটি দেখাই, দিস ইজ এ রিং, দিস ইজ এ রিং অনলি আর্থলি প্রপার্টি মেজর গনি হ্যাজ। এই রিংটা, উনি কিছু নেই কিন্তু, নাথিং। আমার মারও কিন্তু কোনো প্রপার্টিজ নেই, আর্থলি প্রপার্টি। আই অলসো ডোন্ট হ্যাভ এনিথিং এক্সেপ্ট ফর ওয়ান স্মল লিটল হাউস, নট হিয়ার। যাই হোক, আমি শেষ করছি এখানে। আই এম টেকিং টু মাচ অফ টাইম। এই ইমোশন হওয়ার অনেক কিছু আছে, কিছু হবে না, ইমোশনাল হবে না। দোয়া করবো আমাদের জন্য, আমরা যদি আমরা ভালো থাকি, আমাদের পরিবার ভালো থাকে, আপনারা সবাই ভালো থাকেন, এবং আমরা কিছু করতে পারি যাতে করে এই তাদের কাহিনীটা একটা দৃষ্টান্ত হিসাবে মানুষ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা তুলে ধরতে পারি। দ্যাটস হোয়াট ইট ইজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। অনুরোধ করছি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেদ গনি, MBA AFWC PSCকে কিছু বলবার জন্য। আসসালামু আলাইকুম। উপস্থিত চেয়ারম্যান রাওয়া, জেনারেল ওয়াদুদ, উপস্থিত সুধীমণ্ডলী এবং রাওয়ার কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার মনে হয় না আমার আর কোনো বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন আছে, কারণ আপনারা এতক্ষণ যে বক্তারা বক্তব্য দিয়েছেন
সুন্দরভাবেই সব কিছু তুলে ধরেছেন। তো আমি আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে রাওয়ার চেয়ারম্যান জেনারেল ওয়াদুদ স্যার এবং রাওয়ার কর্মকর্তাবৃন্দ সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরিবারের পক্ষ থেকে। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি এখন সবিনয় অনুরোধ জানাচ্ছি সমাপনী বক্তব্য প্রদানের জন্য রাওয়ার চেয়ারম্যান মেজর জেনারেল আলাউদ্দিন এম.এ. ওয়াদুদ, বীর প্রতীক, এনডিসি, সিজিএসসি, পিএসসি, এমবিএ, এমডিএস, পিডিএমসিকে। চেয়ারম্যান রাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। জানি ইমামুজ্জামান, বীর বিক্রম, কারণ তাজুল ইসলাম গনি, কারণ খালেদ, আমার ইসি মেম্বার্স এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে মেজর গণিত সম্বন্ধে যা বলার সবাই বলে গিয়েছেন, আমার নতুন করে বলার কিছু নাই। তারপরেও কিছু কিছু জিনিস আমি বলতে চাই, যে কারণ তাজ বলে গেছেন যে আমরা খুব ছোটোকালেই একে অপরকে চিনতাম। ছোটোকালের দুষ্টামি আমি ওনার দেখেছি, উনি আমার দেখেছেন। আমি আর্মিতে আসার আগে, এমনকি ক্যাডেট কলেজ জয়েন করার আগেও আমি দিন ক্যাপ্টেন পরে মেজর গণেশ সম্বন্ধে আমি জেনেছি। তার কারণটা হচ্ছে ওনার সঙ্গে আমার বাবাও ছিলেন। দিন ক্যাপ্টেন গনি দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে কিন্তু উনি চেয়েছিলেন যে বেঙ্গল রেজিমেন্ট একটা বাঙালিদের একটা আলাদা রেজিমেন্ট হোক, যেমন ফার্স্ট বিহার রেজিমেন্ট হয়েছিল। সেটাকে মাথায় রেখে বিভিন্ন জায়গা থেকে বাঙালি মুসলমানদের এক করে দুটো পাইনিয়ার প্লাটুন করা হয়েছিল, ইন্ডিয়ান পাইনিয়ার প্লাটুন, অল মুসলিমস। একটা 1256 আর একটা 1407। সম্ভবত আমার বাবা 1256টার মধ্যে ছিল, আমার ঠিক মনে নেই। তারপর যখন 47-এ পাকিস্তান ভাগ হলো, তারপর অপশন দেওয়া হলো যে কে কোথায় যাবে, কারা পাকিস্তানে যাবে, কারা ভারত থাকবে। আমার বাবা পাকিস্তানের জন্য আর্মির জন্য অপশন দিল। উনি সুবেদার হিসাবে 1947-এ পাকিস্তান আর্মিতে জয়েন করলেন। তারপরে আমি শিওর ক্যাপ্টেন গনি তাই করেছেন, তিনি ক্যাপ্টেন গনি। তারপরে এই বেঙ্গল রেজিমেন্টের নিয়ে এই পাইনিয়ার প্লাটুনকে নিয়ে উনি অর্গানাইজ করলেন। একজন বলে গিয়েছেন যে খাজা নাজিবুদ্দিন গভর্নর হাউসে গিয়েছিলেন, আমি সেটা ক্লাস 7-এর আগেই শুনেছি। আমার বাবা বলেছেন যে আমি ক্যাপ্টেন গনির সঙ্গে খাজা নাজিবুদ্দিনের বাসায় গিয়েছিলাম। আমার বাবা কেন গিয়েছিলেন, কারণ উনি তখন এন্ট্রেন্স পাস করা একজন শিক্ষিত লোক ছিলেন, ভালো ইংলিশ লিখতে পারতেন, বলতে পারতেন, লিখতে পারতেন, তাই ওনার সঙ্গে সঙ্গে উনি যেতেন, মেবি এজ এ পি অর এ পিএস, হোয়াটএভার ইট ইজ। আমি আরেকটা ঘটনা বলি, কারণ তাজ বলে গিয়েছেন যে উনি রিক্রুটমেন্ট করতেন, থাপ্পড় মেরে দেখতেন যে শক্ত কিনা। আই হার্ড ফ্রম মাই ফাদার, যখন প্যারেড হলো এই আইয়ুব খান এভাবে উনি থাপ্পড় না, এভাবে ঘুষি মারত এবং তৎক্ষণে বাঙালি সৈনিকের দাঁড়ায় থাকতো ঘুষিটা নিয়ে, বিকজ দে ওয়ার ট্রেন। ওনারা জানতেন, যারা ছিলেন আপনাদের মতো, যারা আগে থেকে ট্রেন ছিলেন, যে এটাই হবে। ওনাদেরকে খালি গায়ে ওনাদের ট্রেনিং করাতেন, শক্ত হয় মতো। So it wasn't very easy to raise Bengal regiment. Lot of people have given lot of contributions. এটা এই জিনিসটা আছে। এটা ঠিক যে আমি অলরেডি এটা সিদ্ধান্ত দিয়েছি যে আমাদের লাইব্রেরিতে একটা গণি কর্নার হবে। আমি এটা অ্যাডজাস্ট করে বলে দিয়েছিল, এটা আমার এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। খুব ভালো একটা প্রস্তাব এসছে যে মেজর গনির নামে ক্যান্টনমেন্ট কেন হবে না, বা নামে আমরা এটা লিখিতভাবে এই জিনিসটা আমরা কেস টেক আপ করবো ইনশাল্লাহ। যেই বলেছেন আমি জানি না কে বলছি, বাট ইজ ভেরি গুড থট। আমার মনে হয় আমরা এটা করবো। এটা একটা প্রসঙ্গে এসছে যে কেন আর্মি হেডকোয়ার্টার করে না, কেন ইবিআরসি করে না। আসলে এই প্রশ্ন সবসময় আমারও আসে, আমারও মনে একটা ক্ষোভ যে এই ধরনের পার্সোনালিটির
সম্বন্ধে আলোচনা তো হওয়া উচিত। অ্যাজ ফার এজ মেজর গনি ইজ কনসার্ন, আমি মনে করি আলোচনা হওয়া উচিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে এবং আর্মি হেডকোয়ার্টারে। তো আমি এই ইনফর্মালি এটা কথাও বলেছিলাম সেনাপ্রধান, এই সেনাপ্রধান আগের সেনাপ্রধানের সঙ্গে, বাট সামহাও প্রায়োরিটিস ডিফারেন্ট থাকে, এই জিনিসটা হয়ে ওঠে না। বাট আমার মনে হয় আমি যাওয়ার আগে হয়তো আরেকবার একটা পুশ করে যাবো জিনিসটা যদি কার্যকরিত হয়। আপনারা সবাই এসছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা সামান্য এই আলোচনার মাধ্যমে সম্মান দেখাবার চেষ্টা করেছি মেজর গনিকে। এটা সত্য কথা, যদি বেঙ্গল রেজিমেন্ট না হতো তাহলে এই দেশ স্বাধীন হওয়াটা জাস্ট কষ্টদায়ক। স্বাধীন হবে না বলতাম না, স্বাধীনতা কষ্টদায়ক হতো, কারণ বেঙ্গল রেজিমেন্টই কিন্তু লিড নিয়েছে মুক্তিযুদ্ধে। এটা আপনারা স্বীকার করেন না করেন, এটাই বাস্তবতা, এটাই সত্য। আমি এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি, আপনারা এসছেন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সবাইকে অনুরোধ করব, আমাদের তবারকের ব্যবস্থা আছে, অনুগ্রহ করে আপনারা সবাই তবারক নেবেন। আজকে এই অনুষ্ঠানে আসবার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।